হ্যালো। হ্যালো। জি স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো। আমরা আজকে নতুন চ্যাপ্টার নিয়ে আলাপ করবো, কেমন? এই অঙ্কগুলো তোমরা দেখছো তো, না? সেটা ক্যারিয়ার ফরওয়ার্ডে আমরা যে প্রবলেম গুলোর কথা বলেছিলাম। জি স্যার। ঠিক আছে, তো পার্টনারশিপ ফার্ম সম্পর্কে কি আইডিয়া আছে, শেয়ার করো তো। স্যার, দুই বা ততোধিক মানুষ মিলে আর কি পার্টনারশিপ ফার্ম গঠন করে। আর যদি কেউ একজন চলে যায় অথবা মরে যায় অথবা কিছু একটা হয়, তাহলে পার্টনারশিপ মানে ফার্মের বিলুপ্তি ঘটে। 1932 সালের পার্টনারশিপ আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে। আর স্যার, পার্টনারশিপ ফার্মের মূল বিষয়বস্তু হলো ডিড চুক্তি। হ্যাঁ, ডিড, পার্টনারশিপ ডিড, সেটা। ইয়েস স্যার। আর চুক্তি মৌখিক কিংবা লিখিত দুইটাই হতে পারে। হতে পারে। অংশীদারদের মধ্যে যারা ব্যবসা পরিচালনা করবে তারা প্রতিষ্ঠান থেকে বেতন পাবে যদি চুক্তিতে উল্লেখ থাকে। বেতন পাবে যদি চুক্তিতে উল্লেখ থাকে। হ্যাঁ, স্যার, মানে প্রফিট চুক্তিতে উল্লেখিত রেশিও অনুযায়ী বন্টন করা। এই এখন আসো দ্বিতীয় সর্বোচ্চ কথা, মানে উদ্দেশ্যের যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট অবজেক্টিভটা বললে এখন। কেমন? জি স্যার। উদ্দেশ্য থাকবে যে প্রফিট শেয়ার করা। হ্যাঁ, এখন রেশিওর মধ্যে ওরা ডিটারমাইন করবে, সেই রেশিও অনুযায়ী একটা আনুপাতিক হারে শেয়ার দেয় প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম। আর একটা কি প্রথম উদ্দেশ্যটা? প্রফিট ম্যাক্সিমাইজেশন, ডুইং বিজনেস। প্রথমটা হচ্ছে ব্যবসা করা। পার্টনাররা মিলে একটা জন্য ব্যবসা করতে পারছে না, ক্যাপিটাল ধরো তার শর্টেজ বা কম ক্যাপিটাল, যেটাই বলো, ক্যাপিটাল অ্যাকুমুলেট করে ওরা কয়েকজন মিলে একটা ফার্ম কনস্ট্রাক্ট করবে। তার উদ্দেশ্য হবে শুধু তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসা পরিচালনা, ব্যবসা করা, টু ডু বিজনেস। জি স্যার। তারপরের উদ্দেশ্য হচ্ছে ওরা প্রফিট শেয়ার করবে অ্যাজ পার রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও। সেটা যে কোনো রেশিওতে হতে পারে। সাধারণত ক্যাপিটাল রেশিওতে ওরা প্রফিট শেয়ার করে, যে পরিমাণ ক্যাপিটাল ওরা প্রোভাইড করবে ফার্মে,
রেশিও দিয়ে প্রফিট শেয়ার করব, ঠিক আছে। আর পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী পার্টনারশিপ ফার্মের আলাদা কোনো এন্টিটি নেই। Usually, partnership firm cannot deal with any kind of legal activities. So, partnership firm is an individual, right? All the activities be performed in the name of the partner, either by all or any one of them acting for all. এটা একেবারে পার্টনারশিপ ফার্মের ডেফিনিশনে আছে, তোমরা পড়ে থাকো। জি স্যার। Yes, sir. তাহলে আমরা দেখতে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে পার্টনারশিপ ফার্ম ইউজুয়ালি নিজে থেকে কিছু করতে পারে না, বাই ইটস ওন নেম ক্যানট ডু এনিথিং, ইভেন এনি কাইন্ড অফ লিগাল অ্যাক্টিভিটিস ইট ক্যানট পারফর্ম। বাট ইনকাম ট্যাক্সে পার্টনারশিপ ফার্মকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্সে বলা হচ্ছে ইটস এ সেপারেট entity. Partner and partnership firm are not the same. So partnership firm, as it do business, okay, by its own name, so it has to pay tax, okay, from the income earned by it, okay, like an individual, right? So in the form or manner or procedure at which an individual pays tax, so partnership firm also will do that, will have to pay tax. Come on, একজন ব্যক্তি যেভাবে ট্যাক্স দিবে, যে নিয়মে ট্যাক্স দিবে, পার্টনারশিপ ফার্মও ঠিক একই নিয়মে ট্যাক্স দিবে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স সেটা বলা আছে, বুঝতে পেরেছ? এখানে জি স্যার। পার্টনার এবং পার্টনারশিপ ফার্ম আলাদা। পার্টনার তার ইনকামের উপর ট্যাক্স দিবে, পার্টনারও তার ইনকাম উপর ট্যাক্স দিবে, সে প্রফিটটা ফার্ম থেকে শেয়ার করবে। বাট লস যদি হয় পার্টনারশিপ ফার্ম, আমরা গত ক্লাসে সেট অফ বলেছিলাম, any kind of loss, okay, incurred in partnership firm, the loss be set off or carried forward to set off from only from the income of the partnership firm. No partner can, there is a deduct the loss from their own profit in order to get or enjoy the tax benefit. At the same time, the partner's loss also will not be shared by the partnership firm. That is, পার্টনারদের লস যেটা, সেটাও পার্টনারশিপ ফার্মের ইনকাম থেকে বাদ দেওয়া যাবে। এটা পার্টনারশিপ ফার্মের বৈশিষ্ট্য এখানে ইনকাম ট্যাক্স। তাহলে পার্টনারশিপ ফার্ম উইল বি ট্রিটেড অ্যাজ এ বিজনেস এন্টিটি as it is that is a performs its business function. So it would be considered as a business entity like a company, but on its earning it will pay tax separate, like a company যেরকম আলাদাভাবে ট্যাক্স দিবে, পার্টনারশিপ ফার্মও ঠিক সেভাবেই ট্যাক্স দিবে তার আয়ের। তবে তফাৎটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের আলাদা ট্যাক্স সিস্টেম আছে, ট্যাক্সের mechanism different, max determination procedure different, even tax rate different, কিন্তু পার্টনারশিপ ফার্মের ট্যাক্স রেট হবে ইন্ডিভিজুয়ালের ট্যাক্স রেটের মতো। ইভেন ইন্ডিভিজুয়াল যে সোর্সের উপর ইনকাম থাকবে, পার্টনারশিপ ফার্মও সেই সমস্ত সোর্সগুলো সে অ্যাভেল করতে পারবে। and if partnership firm shows that kind of sources from which it earns income, then firm will be chargeable for taxes on that income like an exhibition. বুঝতে পেরেছ? Yes, sir. জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পার্টনারশিপ ফার্ম, এটা বিজনেস এন্টিটি হলেও এবং এর আলাদা কোনো যদিও সত্তা নেই, আইনগত সত্তা, লিগ্যাল, ওকে, so any legal activities
বা legal activities it cannot perform by its own name or address, but partner will do that. কিন্তু income tax is a separate entity. এটা একটা বিজনেস, কিন্তু ট্যাক্স প্রসিডিউর কার মতো হবে? ইন্ডিভিজুয়ালের মতো। অ্যাসেসমেন্ট হবে ইন্ডিভিজুয়ালের মতো, ট্যাক্স অ্যাসেসমেন্টটা হবে লাইফ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এখন পার্টনারশিপ ইন্ডিভিজুয়ালি এই পার্টনারশিপ বিজনেসটাকে বলা হচ্ছে সিম্পলি তোমার পার্টনার। এখানে ইন্ডিভিজুয়ালি এটা পার্টনার, রাইট, কিন্তু কালেকটিভলি এটা ফার্ম বা পার্টনারশিপ ফার্ম। এটাকে এককভাবে শুধু পার্টনার বলা হয়, কিন্তু যৌথভাবে এটাকে ফার্ম অর পার্টনারশিপ ফার্ম বলে। এর স্পেসিফিক কোনো ডেফিনিশন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে নেই। বুঝতে পারছো? অ্যাক্টে যে ডেফিনেশন দেওয়া আছে সেই ডেফিনেশনটাই অ্যাকসেপ্ট করেছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। অ্যাক্ট বলতে বোঝাচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট, তোমরা ঠিক বলেছো, 1932। ওই অ্যাক্ট অনুযায়ী দেখো, it's the relationship between the persons who have agreed to share the profits of a business carried on by all or any one of them acting for all. বুঝতে পারছো? কতগুলো লোক একসাথে মিলে ওরা একটা ব্যবসা করবে এবং ব্যবসায় যে অর্জিত মুনাফা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিবে। ঠিক আছে, ব্যবসাটা পরিচালিত হবে হয় সবার নামে অথবা সবার পক্ষ থেকে যে কোনো একজন এর দায়। এই ডেফিনেশনটা পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে এবং এখানেও সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। ঠিক আছে, মেম্বার অফ দ্য ফার্ম, এই ফার্মের মেম্বারদেরকে আলাদাভাবে পার্টনার বলা হয়, আর তার ফার্মটাকে কালেক্টিভলি বলা হচ্ছে, সরি বিজনেসটাকে কালেক্টিভলি বলা হচ্ছে ফার্ম অর পার্টনারশিপ ফার্ম। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা যা বললাম এই ডেফিনিশনের মধ্যে আছে। এটা যদিও কোনো আলাদা এন্টিটি নয়, লিগ্যাল এন্টিটি নয়, কিন্তু পার্টনারশিপ ইনকাম ট্যাক্স থেকে আলাদা এন্টিটি হিসেবে ট্যাক্স পরিশোধ করতে হবে তার আয়ের কোম্পানির মতো, কিন্তু রেটটা অ্যাপ্লিকেবল হবে বা আদার্স প্রসিডিউর হবে কার মতো? আদার প্রসিডিউর টু বি ফলোড তার মতো as what is followed in case of an individual. এখন এই ফাইন্যান্স অ্যাক্ট 2018 এ কি কি জিনিস পার্টনারশিপ ফার্মের হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ইট উইল বি অ্যালাউড টু পারফর্ম, এই কথাটা বলা আছে যে পার্টনারশিপ ফার্ম কি কি কাজ করতে পারবে, তারপর আয়ের উপর ট্যাক্স দিতে হবে। অ্যাজ ক্লারিফাইড, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট অফ বিজনেস এন্ড প্রফেশন রিলেভেন্ট টু ইনকাম ফ্রম বিজনেস। সো বিজনেসের মতো ট্রিট অলসো ফর পার্টনারশিপ বিজনেস টু ইনক্লুড কি the place of management, branch, agency, office, warehouse, factory, workshop, mine, gas well, farm and plantation, building site of business, furnishing of services, including consultancy. Third, it will be included in the purview of a partnership fund. Okay. So, what are the usual features or characteristics of a farm regarding the assessment of its income? যেমন কিছু পয়েন্ট আউট করা হয়েছে এখানে, এগুলো একটু দেখে নেওয়া যেতে পারে। যেমন ট্যাক্সিং এন্টিটি অ্যাজ ইন্ডিভিজুয়াল, আমরা বললাম এই কথাটা আমরা বলেছি নাকি? পার্টনারশিপ ফার্মের কে ওকে মূল্যায়ন করা হবে একজন ব্যক্তির মতো করে ট্যাক্সের প্রেক্ষাপটে, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের প্রেক্ষাপটে ইন্ডিভিজুয়াল মতো ট্যাক্স এন্টিটি। সো ট্যাক্স চার্জ করা হবে ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্স রেট, সেই রেট অনুযায়ী, তাই বলা আছে। চার্জিং অফ ট্যাক্সেস, দ্যাট ইজ সে ট্যাক্স দিবে
তার ইনকামের উপর একজন ইন্ডিভিজুয়াল যে রেটে ট্যাক্স দেয়, সে ইন্ডিভিজুয়ালের যে মিনিমাম ট্যাক্সেবল ইনকাম লিমিট জেনারেলি সেটা পার্টনারশিপ ফার্মের জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? জেনারেলি এই যে আমরা মিনিমাম থ্রেশহোল্ড এনজয় করছি কত 3 লাখ, সেটা পার্টনারশিপ ফার্মের জন্য হচ্ছে মিনিমাম 3 লাখ টাকা এনজয় করতে পারে, দ্যাট ইজ আ থ্রেশহোল্ড পাবে, মিনিমাম ট্যাক্সেবল ইনকাম লিমিট। যদিও কিছু কিছু বিজনেসের একটা মিনিমাম ট্যাক্স দিতে হয়, হ্যাঁ, ইউজুয়ালি সে 3 লাখ টাকার একটা সিলিং এনজয় করতে পারবে। বুঝতে পারছো? ফ্রম পেইং নো ট্যাক্স ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। এর যেমন আমরা একটু দেখি, যেমন কিছু বিজনেস যেখানে ডিফাইন করা আছে বিজনেস মিনিমাম ট্যাক্স দিতে হয়। জেনারেলি এগুলো কোম্পানি বিজনেস বা কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপও যদি এগুলোর উপর তার ব্যবসা থাকে তাহলে তাকেও মিনিমাম ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছো? এই যে মিনিমাম ট্যাক্সেস অফ ফার্মস, হ্যাঁ, এটা ফাইন্যান্স অ্যাক্ট 2016 বলা হয়েছে যে এই জাতীয় ব্যবসাগুলোর উপর তাকে মিনিমাম এই পরিমাণ ট্যাক্স দিতে হবে। যেমন তার ট্যাক্স যদি একটু বেশি হয় তাহলে সমস্যা নেই, তুমি ট্যাক্স ক্যালকুলেট কর, মানে পার্টনারশিপ ফার্মের ট্যাক্স তুমি ইন্ডিভিজুয়াল প্রসেস অনুযায়ী ক্যালকুলেট করার পর যদি তুমি দেখো যে ওই ট্যাক্সের পরিমাণ এই 1% অফ টোটাল 1% অফ গ্রস রিসিপ্টস, লেস দেন 1% অফ গ্রস রিসিপ্ট, তাহলে তাকে মিনিমাম 1% ট্যাক্স দিতে হবে। আমরা যেমনটা এখানেও এই ট্যাক্স লিমিট মিনিমাম আছে, যেমন ধরো ইন্ডিভিজুয়াল যেরকম 5,000 টাকা এনজয় করে, পার্টনারশিপ ফার্মও মিনিমাম 5,000 দিতে হবে, বাট এই জাতীয় বিজনেস যদি হয় তাহলে মিনিমাম 1% দিতে হবে। বুঝতে পারছো? এই সিগারেট, বিড়ি, জর্দা মানে স্মোকিং রিলেটেড যে সমস্ত বিজনেস গুলো, হ্যাঁ, ওদের তাদের পুরো রিসিপ্টের উপর 1%, পুরো বছরের রিসিপ্ট যেটা আসবে, রেভিনিউ যেটা আসবে তার 1% ট্যাক্স দিতে হবে মিনিমাম। তার অ্যাসেসমেন্টে যদি এর চেয়ে কম লাইবিলিটি আসছে, হ্যাঁ, ট্যাক্স লাইবিলিটি, তাহলে কমপক্ষে ট্যাক্স দিতে হবে। তেমনি মোবাইল ফোন অপারেটর আর অন্য যে সমস্ত ফার্মগুলো আছে তাদের 0.6%। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আসো এবার আমরা একটু দেখি ওখানে কি বলা আছে। তারপরে সেপারেট ট্যাক্স ফর পার্টনার্স, দ্যাট মিনস এই কথাটা আমরা আমাদের কথা উঠে এসছে যে ফার্ম তার ইনকামের উপর ট্যাক্স দিবে আর ইনকামটা বন্টন করা হবে পার্টনারদের মধ্যে, এবং ওই ইনকাম পাওয়ার পর ইন্ডিভিজুয়াল পার্টনার যারা ইন্ডিভিজুয়াল হিসেবে ওদেরকে ট্রিট করা হবে এবং তারা আলাদাভাবে ওদের ইনকামের উপর ট্যাক্স দিবে। ফার্মের ইনকাম ছাড়াও অন্যান্য ইনকাম ওদের থাকতে পারে, they have some other income from different types of income or other rates of income, so তাদের ট্রিটমেন্টটা তখন একজন ইন্ডিভিজুয়ালের মতো হবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। প্রফিট কম্পিউটেশন, এখন তোমরা অ্যাসেসমেন্ট অফ ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, ওই যে একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারে আবার যেতে হবে। হ্যাঁ, ওখানে 3টা সেকশন দেওয়া আছে, সেকশন 28, 29 and 30। এখানে আমি হাসিবকে দিয়ে 2টা সেকশন ফটোগ্রাফ করেছিলাম, কিন্তু খেয়াল ছিল না 28টাও করাই দিলে এখানে হয়ে যেত তোমাদের জন্য। এখানে আমরা দেখো এই প্রফেশন, বিজনেস এন্ড প্রফেশন ইনকাম থেকে এগুলো এখানে অ্যাড করতেছি। তো কি আছে সেকশন, 3টে সেকশন 28, 29, 30, ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, এই 3টে সেকশন, তাই না? তোমরা ওখানে গিয়ে দেখবে যে 3টে সেকশন 28, 29, 30। তো এখানে 29 থেকে দেওয়া আছে। 29 এ আছে তোমার যে সমস্ত ডিডাকশন গুলো অ্যালাউড হ্যাঁ against revenue or income, that's a deductions, you can deduct this sort of expenses from your business income or revenue। এগুলো ইনকাম ট্যাক্স অথরিটি তোমাকে কি পারমিট করেছে, তোমাকে অ্যালাউ করেছে তুমি এটা এগুলো বাদ দিতে পারো, কারণ বিজনেস তো আর এমনিতেও তো তুমি কোনো পারফর্মিং ছাড়া তো আর ব্যবসা করা যাবে না, নাকি? পারফরমেন্স ছাড়া ব্যবসা করা যাবে?
না না শোনো, কোন কিছু মানুষ কিন্তু কাটাতে তখন যদি চলে আসবে, একটু 1 মিনিট। হ্যালো, জি স্যার। তো কেন এগুলো অ্যালাউ করেছে তো এটা তো বুঝতে পারছো না? যে ডিডাকশনস খরচগুলো অ্যালাউ করা মানে কি, তোমার ইনকাম থেকে তুমি তো খালি খালি আর ইনকাম অর্জন করতে পারবে না। ইউ ক্যানট আর্ন ইনকাম বাই ইটস ওন ফোর্স, মানে এটা বুঝতে পারছো তো? একা একা তো ইনকাম আয় করতে পারবা উইদাউট ইনভেস্টিং এনিথিং অর এক্সপেন্ডিং এনিথিং? নট পসিবল এট অল, তাই না? যায় এরকম বিজনেস No, আছে sir. তো, ইনভেস্টমেন্ট ছাড়া আসছে, কিন্তু তোমার রেকারিং কিছু কস্ট তোমাকে দিতেই হবে নাকি? তুমি যারা ফ্রিল্যান্সিং করো ওখানে তোমার ইনভেস্টমেন্ট না হলেও চলে, তাই না? এখানে অনেক ফ্রিল্যান্সার আছে, এখানে আসো না তোমরা? 1-2 জন ফ্রিল্যান্সার বলতে পারো কেউ আছে এখানে ফ্রিল্যান্সিং করো? তোমরা কেউ আছো এখানে? এই তোমরা কেউ ফ্রিল্যান্সিং করে এরকম আছো? ইয়েস অর নো? কি বাবা চুপচাপ কেন? স্যার আমাদের জানা মতো নাই তো, কেউ ওই জন্য আমরা বুঝতেছি না কি বলবো। আমাদের জানা মতো নাই, মানে আমাদের জানা মতো নাই। গুড। আসিফের জানা মতো আছে? না স্যার। ওকে, কিন্তু অনেক তোমাদের লেভেলে অনেকে ফ্রিল্যান্স এই কাজটা করে, অ্যাক্টিভিটিসটা করে, যাই হোক ওইটাতে ধরো তোমার ইনভেস্টমেন্ট লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট তোমাকে লাগবে না বললে বলা যাবে না, তোমার কম্পিউটার কিনতে হবে তো না, অথবা মোবাইল সেট লাগবে, তো ওখানে কিছু ইনভেস্টমেন্ট লাগছে, আর রেকারিং কস্ট তোমার লাগবে। তোমার একটা অফিস না হলে ঘরটা লাগছে, ঘরটা না হলে ইলেকট্রিসিটি লাগবে, তাই না? তুমি যে কন্টিনিউয়াস রিপোর্ট দিচ্ছ এখানে তোমার এন্টারটেইনমেন্ট লাগবে, কি বলো? হ্যালো, সো খরচ Yes, ছাড়া sir. কিছু হবে না। তুমি যদি হোর্ডিং বিজনেসও করো, স্পেকুলেটিভ বিজনেস, সেখানেও তোমার কিছু অপারেটিং এক্সপেন্ডিচার আছে, হ্যাঁ। তারপরে তুমি যদি ওই যে ডিও বিজনেস জানো তো, খাতুনগঞ্জে একটা ধরনের বিজনেস আছে ডিও, এটাও একটা হোর্ডিং হোর্ডিং এর মতো, মানে স্পেকুলেটিভ এর মতো, ডিও ডেলিভারি অর্ডার, ঠিক আছে? সেখানেও তোমার মিনিমাম এক্সপেন্ডিচার আছে, সো খরচ ছাড়া কোনো ব্যবসা সম্ভব না। সেই জন্য ইনকাম ট্যাক্স অথরিটি মনে করলো যে তোমার পুরো ইনকামের উপর তো তুমি ট্যাক্স ধারণ করলে সেটা আনজাস্ট হবে, কেমন? সেটা আনজাস্ট হবে। তো দ্যাটস ওয়াই এক্সপেন্ডিচার যেগুলো না করলেই নয়, রেকারিং এক্সপেন্ডিচার গুলো বাদ যাবে, মানে বাদ দিতে পারবে, যেমনটা তুমি ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে বাদ দিচ্ছ এক্সপেন্স হিসেবে, কেমন? ওখানে কিছু লিমিট করে দিয়েছে ইনকাম ট্যাক্স অথরিটি, যে কোনগুলো তুমি বাদ দিতে পারবে, কোনগুলো বাদ দিতে পারবে না, কতটুকু বাদ দিতে, হোয়াট এক্সটেন্ট ইউ ক্যান ডিডাক্ট দ্যাট, সেটাও সে বলে দিয়েছে। বুঝতে পেরেছ? এখন যাও তোমার অফিস ব্যবসা করতে হলে তোমার তো কিছু স্টাফ লাগবে না? তোমার কি বলো, হ্যালো, তোমার নিজের টাকা না থাকলে ক্যাপিটাল তোমার লোন নিতে হবে, লোনের উপর ইন্টারেস্ট তুমি দিতে পারবে। লোন যদি তুমি আউটসাইড অফ দ্য বিজনেস, দ্যাট ইজ আদার দেন দ্য পার্টনার থেকে নাও, তাহলে দ্য অ্যালাউবল এক্সপেন্স হিসেবে সেটা করতে হবে, কিন্তু পার্টনারদের থেকে নিলে তখন হবে না। এটা নিচের দিকে আছে কথাগুলো। সো এরকম কিছু এক্সপেন্ডিচার যেটা তুমি কি মানে খরচ হিসেবে যে জায়গায় বাদ দিতে পারবে ফ্রম দ্য রেভিনিউ আর ইনকাম অফ দ্য বিজনেস, সেগুলো সেই জন্য এগুলো বলা হচ্ছে অ্যালাউবল ডিডাকশনস। কথা বুঝতে পারছো?
sort of expenditures or expenses allowed for deducting from the revenue of the respective business that are allowable deductions or expenses. যেমন বিফোর ডিটারমাইন যেটা তুমি ইনকাম স্টেটমেন্টে করছো ঠিক সেই কথাটাই বলছো, তবে কোনগুলো সে আইটেমাইজ করা হয়েছে এখানে আইটেমাইজড। দ্যাট ইজ এই যে তুমি বাড়ি ছাড়া তো ব্যবসা চালাতে পারবে না, সো রেন্ট অফ প্রিমাইজ আইদার তোমার নিজের বাড়ি থাকতে হবে অথবা একটা ভাড়া বাড়ি নিতে হবে, নাকি ভাড়া জায়গা নিতে হবে। নিয়ে এগুলো কতগুলো কন্ডিশন জুড়ে দিয়েছে, সেই কন্ডিশন গুলো তোমাকে ফলো করতে হবে। বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. হ্যাঁ তেমনি এই যে আইটেম গুলো আছে সব একটা একটা করে বলার প্রয়োজন নেই, এগুলো তোমরা বিজনেস এন্ড প্রফেশনাল ইনকাম পড়ার সময় তো ফোকাস করেছো, অথবা এখন আর একটু ম্যাচিউরড হয়েছে, এখন বুঝবে তোমরা। কেমন? এই যে ধরো রিপেয়ার হায়ার প্রিমাইসেস, হ্যাঁ যদি তুমি বাড়ি নিয়েছো কিন্তু এটা রিপেয়ার করতে হবে, কারণ বছর বছর ড্যাম হয়ে যেতে পারে, তাই না? দ্যাট ইজ আ টেম্পারামেন্ট কমে যেতে পারে, তারপরে সে ক্যাপাসিটি ডাল হতে পারে। ইন দ্যাট কেস তুমি সেটা রিপেয়ার করবে, যদি করো তো তোমাকে রেসপেক্টিভ কাজের জন্য এভিডেন্স শো করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। দেন তুমি সেটার উপর বেনিফিট পাবে, দ্যাট ইজ সেই সুযোগটা পাবে। বুঝতে পারছো? এই যে কি কারণে তুমি কোন বাড়ির থেকে বাড়ির রিপেয়ার করলে বা মেইনটেইন করলে সেটা ওরা বলে দিয়েছে, সেটা তাহলে তুমি সেটার উপর ছাড় পাবে, দ্যাট ইজ দি বেনিফিট পাবে। এই যে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল অর লোন, যেটা আমরা বললাম একটু আগে, ট্রান্সফার স্পেশাল রিসিপ্ট অ্যাকাউন্ট, এটা গভর্নমেন্ট এই যে ইট উইল বি গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যামাউন্ট নট এক্সিডিং 5% অফ টোটাল ইনকাম। বুঝতে পারছো? অন্য জায়গায় যদি তুমি ফান্ড সরায় রাখতে চাও, এবং সেটা অবশ্যই কি হতে হবে, গভর্নমেন্টের অনুমতি লাগবে, যেটা যে তুমি কাজটা করছো। কেমন? গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তুমি অ্যাটলিস্ট এই পরিমাণ টাকা তোমার ইনকাম থেকে আলাদা করে রাখতে পারো, আলাদা একটা অ্যাকাউন্টে জমা রাখছো, এবং তার পরিমাণ তোমার টোটাল ইনকামের 5% বেশি হবে। এরকম নিয়মগুলো এখানে দেওয়া আছে, যেটা তুমি ডিডাকশন হিসেবে দেখাতে পারো। বুঝতে পারছো? ইন্স্যুরেন্স ডিপ্রিসিয়েশন একটা লিমিট আছে, যে অ্যাজ পার রেটস অফ আইটি অর্ডিন্যান্স, এবং ইনকাম ট্যাক্স যতটুকু অ্যালাউ করবে সেটাই তুমি বাদ দিতে পারবে, এর অতিরিক্তটা তোমাকে ইনকাম হিসেবে দ্যাট ইজ নন অ্যালাউবল হয়ে যাবে। কেমন? এই প্রত্যেকটা আইটেম দেওয়া আছে এখানে, এগুলো একটু জেনে নিবে। এগুলো আমাদের যখন আমরা ধরো প্রবলেম সলভ করতে যাব, তখন এগুলো যখন ফেস করবো আমাদের বুঝতে হবে তখন এটা অ্যালাউবল আর নন অ্যালাউবল। অ্যালাউবল একবার যখন ডিডাকশন হয়ে গেছে, ফার্দার এটা আমাদের চিন্তা করার প্রয়োজন। ডিডাকশন হয়ে গেছে মানে কি বললাম আমি, বুঝতে পারছো কথাটা? একবার যখন ডিডাকশন হয়ে গেছে, ওয়ান্স ইট ইজ ডিডাক্টেড while calculating profit, so we don't require to need to further consider it to deduct from the revenue. এই কথাটা বুঝতে পারছো? এই যে অ্যালাউবল ডিডাকশন মানে কি, তুমি যখন ইনকাম তুমি তো যেহেতু বিজনেস একটা ইনকাম স্টেটমেন্ট তো করবে অবশ্যই, নাকি? বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এটা তোমাকে করতেই হবে, তৈরি করতে হবে। কি বলো? ইনকাম স্টেটমেন্ট তোমাকে তৈরি করতে হবে না? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তৈরি করার সময় কি করছো তুমি? রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো বাদ দিচ্ছ, রেকারিং কস্ট গুলো, তাই না? অপারেটিং এক্সপেন্ডিচার গুলো বাদ দিচ্ছ না প্রথমে? অপারেটিং নন অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দিচ্ছ, কি বলো? জি স্যার। হ্যাঁ, তো বাদ দেওয়ার সময় যেগুলো ইনকাম ট্যাক্স বলছে যে মানে যে ওদের ইনকাম ট্যাক্সের যে প্রেসক্রিপশন, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের, সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেখবে কোনটা কোনটা তোমার ওই অ্যালাউবল ডিডাকশনের মধ্যে পড়ে। তো সেটা তো ফার্দার আর বাদ দেওয়ার প্রয়োজন নাই, আছে? নাই। কিন্তু এমন একটা আইটেম আছে এখানে, যার বোনাস আর কমিশন, তুমি মানে রেকর্ডিং এর সময় বা প্রসেসিং এর সময়, অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করার সময় তুমি এটা আইটেমটা বাদ পড়ে গেছে এই ইনকাম ট্যাক্স ইনকাম স্টেটমেন্টে এটাকে রেকর্ড করতে, এইটা তুমি ফার্দার ডিডাক্ট করতে পারবে যে অ্যালাউবল এক্সপেন্ডিচার বাট নট ইনক্লুডেড ইন ইনকাম স্টেটমেন্ট। একটা এক্সপেন্ডিচার ইনভেস্টিগেশনে পাওয়া গেছে যেটা তুমি ইনকাম স্টেটমেন্টে ইনক্লুড করোনি, তাহলে তুমি এটা বাদ দিতে পারবে। মানে अगेन ইউ ক্যান চার্জ ইট अगेंस्ट ইনকাম।
before calculating taxable profit or income. কেমন? কিন্তু এই আইটেমটা যদি বাদ দিয়ে থাকো একবার, বাদ মানে ডিডাক্ট করে থাকো, বিবেচনা করে থাকো, তাহলে দ্বিতীয়বার এটাকে আর বাদ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক না? কারণ তুমি তো এটা ইনকাম থেকে বাদ, সরি, রেভিনিউ থেকে বাদ দিয়ে ইনকাম বের করেছো বা প্রফিট বের করেছো, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, তো এই আইটি বেশ যে এইরকম ভ্যারিয়েবল অর রিটার্ন অফ ব্যাড ডেট, যেগুলো যার কালেক্ট করা যাবে না, সেটা বলেছে ঠিক আছে তুমি এটা বাদ দিতে পারো, বুঝছো? তো কিন্তু এগুলো কতগুলো নিয়মগুলো মানতে হবে, এই নিয়মগুলো একটু পড়বে ভালো করে। ঠিক আছে, বেশ কিছু আইটেম এখানে বলা আছে, দেখো। তারপরে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স নিয়েও একটা লিমিটেশন আছে, অ্যাজাম্পশন আছে, কি পরিমাণ এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স তুমি বাদ দিতে পারবে, হ্যাঁ, সে সম্পর্কে বলা আছে। বুঝতে জি স্যার। যেন ফ্রি স্যাম্পল নিয়ে কথা আছে, ফ্রি স্যাম্পল বাদ দিতে পারবে, কিন্তু লিমিটেশন আছে, লিমিটেশন গুলো ফলো করতে, কেমন? তহবিল তসরূপের একটা বিষয় তোমরা দেখেছো ওখানে নিশ্চয়ই, এটাও এখানে যদি তুমি প্রমাণ করতে পারো যে তহবিল তসরূপ হয়ে গেছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বাইরে বা ভিতরে, তখন সেটা অ্যালাউড। ঠিক আছে, তহবিল তসরূপ তো বুঝো, হ্যাঁ? অ্যাকাউন্টেন্ট কর্তৃক টাকা কি বেহাত হয়ে গেছে নাকি, চুরি যেটা আমরা বলছি সোজা বাংলায়, এবং এটা যদি অফিস টাইমে হয়, একটা অফিস টাইম done by employee, or if it is related to money lending business, deficiency in fund at the end will be allowed. So, প্রমাণ করতে পারলে সেটা অ্যালাউ করে দিয়েছে, ঠিক আছে, এটা তোমার লস, you can deduct. Such loss to be shown in the book of account. If such incident occurs through theft, robber, or by outsider, such loss will not be allowed. Such loss will not be allowed. বুঝতে পারছো? চুরি হয়ে গেলে কিন্তু হবে না, টাকা দিলে হবে। যাই প্রতিষ্ঠানের বাইরে দ্বারা কাউকে যদি হয় ঘটনা, তখন তুমি এটা বাদ দিতে পারো। মানে এমপ্লয়ীদের চুরিটা এখানে কি জায়েজ করে দিয়েছে, হ্যাঁ, কেমন? তো কম্পেনসেশন, লিগ্যাল এক্সপেন্স, এগুলো বেশ কিছু আইটেম আছে, লাইসেন্স ফি বাদ দিতে পারবে, হেড ইউজার এক্সপেন্স কি পরিমাণ বাদ দিতে পারবে, সেটা এই পার্সেন্টেজ দেওয়া আছে, লিমিট দেওয়া আছে। এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কেমন? একদম মুখস্থ করে ফেলার মতো ব্যাপার, কারণ এটা আমাদের এই কোম্পানি অ্যাসেসমেন্টও কাজে লাগে, কেমন? কারণ কোম্পানিও তো ব্যবসা করবে নাকি, তো ব্যবসায়ের কোম্পানির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যে কি কি খরচ কোম্পানি বাদ দিতে পারবে, এই আন্ডার সেকশন 28 ফ্রম বিজনেস কোম্পানি, ও তার ব্যবসায়িক আয় থেকে তার এই ব্যয়গুলো বাদ দিতে পারবে, এগুলো অ্যালাউড, খুবই প্রয়োজনীয়, কেমন? ভালো করে কয়েকবার পড়ে ফেলবে, মনে রাখার মতো, ঠিক আছে? তোমরা কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, জি স্যার। সেকশন 28 হ্যাঁ 28 এ যে কথাটা বলা আছে সেটা হচ্ছে তোমার কাস্টমারি বিজনেস ইনকাম and income from typical and ancillary business activities. সেটা সেকশন 28, এই 28 সেকশন এগুলো বলা আছে, এটা ফটোকপি করা হয়নি, এটা আমি ওই পার্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, এটাও জায়গায় অ্যাড করে নিবে, কেমন? বই তো থাকবেই তোমাদের হাতে, ওখান থেকে সেকশন 28, 29 and 20 and 30, এই তিনটা সেকশনের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে সব পুঙ্খানুপুঙ্খ একটা মাইনিউটলি ট্রাই টু মেমোরাইজ, কেমন?
এগুলো হচ্ছে তার সাধারণত কি কি ইনকাম হতে পারে, যেমন তার যে প্রফিট, ব্যবসা থেকে যে প্রফিট আর্ন করবে সেটা তার ইনকাম। কেমন? এটা সেকশন 20 তে বলা আছে। আর এই ছাড়াও প্রফিট ছাড়াও আর কোন কোন রিসিপ্ট টাকা আছে যেটা ইনকাম হিসেবে গণ্য হবে? বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের এটাকে জি, স্যার। দায়িত্ব রয়ে গেল যে সেকশন 28, 29 এন্ড 30, এই তিনটে সেকশন ভালো করে কি কি আইটেম আছে সবগুলো মনে রাখার ব্যবস্থা করা। ওকে, এবার সেকশন যে বললাম 28, 29 এন্ড 30, 30 তে হচ্ছে যে যে এক্সপেন্স গুলো তুমি বাদ দিলেও সেটা ইনকাম ট্যাক্স অথরিটি সে তোমাকে অ্যালাউ করবে না বা তোমাকে পারমিশন দিবে না, পারমিট করতে। ইন দ্যাট কেস এই এক্সপেন্ডিচার গুলোকে আলাদা করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এন্ড এবারের নিয়ম অনুযায়ী, এবার বলতে এটা গত ফাইন্যান্স অ্যাক্ট 2018 না 20 মনে হয় 19, ফাইন্যান্স অ্যাক্ট either 18 or 19 হবে। Finance Law 6 2018 means further as per Finance Act 2018, 18 এ সেটা বলা হচ্ছে যে এই নন অ্যালাউবল এক্সপেন্স গুলোকে তুমি ট্রেস করার পর, আইডেন্টিফাই করার পর সেগুলোকে সেপারেটলি তোমার স্টেটমেন্টে দেখাবে। ইনকাম স্টেটমেন্টে তুমি ইনকাম ট্যাক্স অথরিটির জন্য আরেকটা স্টেটমেন্ট করবে তো অ্যাসেসমেন্টের জন্য। কেমন? তুমি এই ইনকাম অ্যাসেসমেন্টের জন্য তোমাকে একটা সেপারেট ইনকাম স্টেটমেন্ট করতে হবে ফর ইনকাম ট্যাক্স অথরিটি ফর দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট অফ ইয়ার ইনকাম। ওই জায়গায় যে সমস্ত এক্সপেন্ডিচার গুলো তুমি বাদ দিয়েছো অ্যাকাউন্টিং পারপাস, সেগুলো যদি অথরিটি বলে যে না ইট ইজ নট অ্যালাউড, তারা আসলে নিয়ম অনুযায়ী পড়ছে না, তাহলে সেই সমস্ত খরচগুলোকে আলাদা করতে হবে, করে তুমি সেগুলোর উপর সেপারেটলি ট্যাক্স দিবে এট প্রিভেলিং রেট অর কারেন্ট রেট। মানে তোমার ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে স্ল্যাব গুলো আছে 5% to 25%, এর কোনো এক জায়গায় যদি তুমি লাস্ট স্ল্যাব 15% হয়, তাহলে তার সাথে তাল মিলিয়ে commensurating with that level of rate of income, rate of taxes, you have to pay tax on this type of non-allowable expenses separately, and then total tax will be calculated afterwards. আমার কথা বুঝতে পেরেছ? হ্যালো, জি স্যার। নন অ্যালাউবল এক্সপেন্স যেমন এই আন্ডার সেকশন 30 তে স্পেসিফিক্যালি বলা আছে যে, একটু আগে তোমরা বললে না যে ডিডে যদি উল্লেখ থাকে তাহলে পার্টনারশিপ ফার্মে পার্টনাররা স্যালারি নিতে পারবে, বললে না? জি স্যার। ইনকাম ট্যাক্স অথরিটি বলেছে না, স্যালারি যদি দাও ওই এটা অ্যালাউবল ডিডাকশন হিসেবে নেওয়া যাবে না, এটা নন অ্যালাউবল, নন ডিডাক্টেবল। কেমন? পার্টনাররা প্রফিট ছাড়া যদি অন্য কোনো বেনিফিট এনজয় করে ফ্রম পার্টনারশিপ বিজনেস, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ নন অ্যালাউবল এক্সপেন্সেস ক্লিয়ারলি। ওকে, ইনকাম Yes, sir. ট্যাক্স অনুযায়ী পার্টনাররা তাদের প্রফিট ছাড়া অন্য কোনো বেনিফিট যদি ইন দ্য ফর্ম অফ সে যে স্যালারি, এনি কমিশন, বোনাস or like say what তোমার ইন্টারেস্ট, ওই যে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট, ওরা যে ক্যাপিটাল দিবে, ইভেন ওই ইন্টারেস্ট অন ক্যাপিটালও নন অ্যালাউবল এক্সপেন্ডিচার এখানে ইনকাম ট্যাক্স বলছে। কারণ এখানে অথরিটি মনে করছে যে এটা ফর অ্যাকচুয়ালি কন্ট্রোলিং পারপাস অফ প্রপার অ্যাসেসমেন্ট অফ ইনকাম ট্যাক্স। ওকে, অ্যাসেসমেন্ট অফ ইনকাম ফর ট্যাক্স পারপাস। কারণ তুমি ওগুলোর নাম বলে দেখা অনেক টাকাই আলাদা করে মানে কি করলে সরাই ফেলে না, তুমি তখন ফান্ড ওই যে লন্ডারিং, মানি লন্ডারিং এর বিষয়ে এক জায়গায় দেখলে ওরকম বিষয় থাকতে পারে, সেইটা থেকে এটাকে প্রোটেক্ট করার জন্য বা ট্যাক্স প্রপারলি চার্জ করার জন্য এই নিয়মগুলো অ্যাডপ্ট করা হচ্ছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে ইনফ্যাক্ট। ঠিক আছে, তুমি স্যালারির নামে ব্যবসা থেকে সমস্ত টাকা তুলে নিয়ে যাবে তা তো হবে না, কি বলো?
হ্যাঁ, জি স্যার। তুমি স্যালারির কথা বলে ব্যবসা থেকে সব টাকা নিয়ে ফেললে এখন আর প্রফিট নাই, ট্যাক্সেবল প্রফিট নাই, এবং তুমি আর ট্যাক্সই দিবা না। এখন স্যালারি তুমি এমপ্লয়ীদেরকে দিতে পারবে, এমপ্লয়ীদেরকে যদি স্যালারি দাও সেটা অ্যালাউ, কিন্তু পার্টনাররা যদি স্যালারি নেয় সেটা নট অ্যালাউ, নন অ্যালাউ। কেমন? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো এগুলোর বাইরে এখানে এই যে সেকশন 30B বলে একটা নতুন সেকশন যুক্ত করা হয়েছে 30-র সাথে, এটা 2018-তে প্রবাবলি। এখানে বলা হয়েছে যে এই জাতীয় ব্যয়গুলোকে তুমি আলাদা করে স্টেটমেন্টে ইনার কলামে দেখাবে অথবা নোট হিসাবে দিবে, আর অ্যাসেসমেন্টের সময় এদের টোটাল ফিগারের উপর ট্যাক্স কারেন্ট রেটে চার্জ করতে হবে। মানে তোমার লেটেস্ট স্ল্যাব যেখানে থাকবে আইদার 5% অর 10% অর 15%। মোটে মনে করো তোমার, আমরা যে গত একটা হিসেব দেখিয়েছি গতকালকে, মনে হয় গতকাল ক্লাসে, গত যেদিন ক্লাস করেছি আমরা, যে একজনের ইনকাম ট্যাক্স দেওয়ার সময় দিতে দিতে সে 5% থেকে 15% লাস্ট ম্যাক্সিমাম ট্যাক্স দিয়েছে সে at 15%। তাহলে 15% রেটে তোমার এই এক্সপেন্ডিচার গুলোর উপর আলাদাভাবে ট্যাক্স দিতে হবে, কেমন? কিন্তু আগে যে নিয়মটা ছিল এর আগে, সেটা ছিল এই নন অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার গুলো তুমি যেহেতু একবার প্রফিট থেকে বাদ দিয়েছো, এখন তাহলে আবার যোগ করতে হবে ইন অর্ডার টু ইনক্রিজ ইউর ট্যাক্সেবল ইনকাম। You have to set back or add back with the income or profit of your business. বুঝতে পারছো? আগের নিয়মটা ছিল তুমি ডিডাক্ট করেছো, এখন আবার যোগ করো, নন অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার গুলো যোগ করতে হবে যেটা তুমি ডিডাক্ট করেছো। বুঝতে পারছো? হ্যালো? আর নন অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার একটা ইনভেস্টিগেশনে পাওয়া গেল যে তুমি এটা ইনকাম স্টেটমেন্টে ইন্ট্রোডিউস করোনি, রেকর্ড করোনি, রিপোর্ট করোনি, তাহলে সেটা তোমার এখানে ইনকাম ট্যাক্স পারপাস ইনকাম স্টেটমেন্ট যেটা তৈরি করবে সেখানে ইনক্লুড করার প্রয়োজন নেই। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে দুটা জিনিস এখানে আমরা জানলাম, একটা হলো allowable expenditures, so inadvertently it was kept out from including in the income statement while preparing it for accounting purpose. Now for income tax purpose you can deduct it. Clear? Allowable expenses, and the opposite is allowed for, opposite statement is will to be applied for non-allowable expenditure. There is a vice versa. What is it? Non-allowable expenditure not included in the income statement, usually what you prepare. Come on. Now যেহেতু এটা non-allowable, so you don't require to include it in your income statement calculated for income tax purpose. Income tax purpose যে স্টেটমেন্ট তৈরি করবে সেটার মধ্যে তোমাকে non-allowable এক্সপেন্ডিচার আর যুক্ত করার প্রয়োজন নেই, কারণ তুমি তো যোগ এটা বাইরেই আছো, সো এটাকে অ্যাড করার প্রয়োজন। ক্লিয়ার? তো সাধারণত এটা হয় না, কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার কিছু রেকর্ড করা থাকে, মানে আনরেকর্ডেড থাকে, সেগুলোকে তোমাকে রেকর্ড করতে হবে, মানে তুমি সেটা রেকর্ড করতে পারো। কেমন? তাহলে 30B যেটা সেকশন 30B, তার কথা হলো যে নন অ্যালাউয়েবল এক্সপেন্স যেগুলো পাওয়া যাবে সেগুলোকে সেপারেটলি ট্রেস করতে হবে এবং সেগুলো ইনার কলামে তুমি লিখে রাখবে, ক্লোজ করে দিবে। ফার্দার ট্যাক্স চার্জ করার সময় সেদের উপর আলাদাভাবে ট্যাক্স চার্জ করবে as per running rate, prevailing rate. Okay, then you will calculate your total tax liability. Come on.
হ্যালো, জি স্যার। জি স্যার। দেখো আরো কিছু নন এক্সপেন্সের কথা বলা আছে, এগুলো ভালো করে পড়বে, কিন্তু এগুলো মনে রাখার মতো পড়বে। ঠিক আছে, এগুলো বেশ কিছু এখানে আইটেম উল্লেখ করা আছে যে এগুলো তুমি বাদ দেওয়ার পড়লেও তোমাকে ফার্দার নন অ্যালাউ হিসেবে দেখাতে হবে। ফান্ড এম্বেসেল বাই এমপ্লয়িজ আফটার অফিস আওয়ার। তো ওই যে একটু আগে দেখে আসলাম, অফিস আওয়ারের ভিতরে হলে সেটা অ্যালাউড, আর অফিসার বাইরে হলে নট অ্যালাউড। স্ট্রেঞ্জার কর্তৃক যদি হয় তাহলে অ্যালাউড না। কেমন? এই যেমন ধরো লিগ্যাল এক্সপেন্সেস রিলেটেড উইথ কম্পেনসেশন ফর সেল, knowing it effective by sale, হ্যাঁ, ব্রোকারেজ ফর ক্যাপিটাল, এই সবগুলো এগুলো যদি তুমি বাদ দাও, এই কন্টিনজেন্ট লায়াবিলিটি দেখো, যদি বাদ দাও তাহলে সেটা যোগ করে ফেলতে হবে। মানে যোগ না, এখন তো যোগ করার সিস্টেম নেই, আলাদা করতে হবে। ঠিক আছে, যে আয়কর পরিপত্রে কি বলা আছে দেখো, আয়কর পরিপত্র provided some examples to clarify these changes. কি চেঞ্জটা বলছিলাম আমরা? such two examples are cited here for the statements. কি চেঞ্জের কথা বলেছিলাম? যে নন অ্যালাউবল এক্সপেন্ডিচার গুলো সেপারেটলি স্টেটমেন্টে দেখাতে হবে। কেমন? তুমি যদি স্টেটমেন্টের বডির ভিতরেই দেখাও তাহলে ইনার কলামে এগুলোকে ক্লোজ করে দিতে হবে টোটাল অ্যামাউন্ট লিখে, আর ট্যাক্স চার্জ করার সময় আলাদাভাবে ট্যাক্স চার্জ করতে হবে। এই চেঞ্জটা এখানে করেছে। কেমন? বুঝতে পারছো? হ্যালো, আমরা আবার এখানে আসি। তাহলে প্রফিট ক্যালকুলেশন করার সময় তোমাকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, কি 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 অ্যালাউবল ইনকাম তুমি হতে পারে তোমার আন্ডার সেকশন 28, কি কি এক্সপেন্ডিচার অ্যালাউড দ্যাট ইউ ক্যান ডিডাক্ট ফ্রম ইউর রেভিনিউ, what are the expenses not allowed for deduction from your revenue, that all required to be considered at the time of computing income of that business for tax purpose. ঠিক আছে, এবার আসো যে তোমার শেয়ার স্পাউস মাইনর চাইল্ড ইন এ ফার্ম। হ্যাঁ, যেখানে কোনো পার্টনারের তার যদি স্পাউস থাকে অথবা কোনো সন্তান থাকে ওই বিজনেসের পার্টনার, তাহলে ওদের অ্যাসেসমেন্ট আলাদাভাবেই হবে। কেমন? তারা পার্টনারশিপ যদি থাকে এবং ওদের যদি না, ওরা যদি কোনো স্পাউস ওর পার্টনার থাকে এবং ওদের সেপারেট কোনো অ্যাসেসমেন্ট না থাকে, ট্যাক্স আইডেন্টিটি না থাকে, তাহলে এটা ওই অ্যাসেসি কে, পার্টনার একজন অ্যাসেসি, তার সাথে তাদের ইনকাম গুলোকে যোগ করতে হবে। এরকম ইনকাম অফ দ্য স্পাউস অফ মাইনর চাইল্ড উইল বি অ্যাসেসড অ্যালং উইথ দ্য অ্যাসেসি। কিন্তু ওরা যদি অন্য ফার্মের আবার পার্টনার হয়, কেমন, তখন কিন্তু সেপারেটলি অ্যাসেস করতে হবে, অথবা ওদের যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেপারেটলি অ্যাসেস করতে হবে ইনকাম। সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস সম্পর্কে আমরা আলাপ করেছি ওই সেকশনে ডিটেইল, এখন সেম কথা কেন ফার্মের লস, ইনকামের জায়গায় লস হলে সেটা সেট আপ করার জন্য সে পাঠাতে পারবে আপ টু 6 সাবসিকুয়েন্ট ইয়ার্স। ফার্মের লস পার্টনাররা ইউজ করতে পারে, যা তাদের ইনকাম থেকে ডিডাক্ট করতে পারবে না, আবার পার্টনারদের লস ফার্মের ইনকাম থেকে ডিডাক্ট করা যাবে। কেমন? ইভেন পার্টনারশিপ ফার্মের যদি তার বিজনেস হেড থেকে লস হলে সে অন্য হেড দিয়ে সেটা অ্যাডজাস্ট করতে পারে। বুঝতে পারছো? ইন্ডিভিজুয়ালের মতো, ইন্ডিভিজুয়াল যে ফ্যাসিলিটি এনজয় করবে ফার্ম সেই ফ্যাসিলিটি। কেমন?
দেখো তাহলে এবার তুমি কিভাবে অ্যাসেসমেন্টটা করবে তার একটা প্রসিডিউর এখানে দেওয়া আছে, ভেরি সিম্পল। প্রথমে একটা বিজনেস ইনকাম তৈরি করতে হবে তোমাকে, যেটা তুমি ইনকাম স্টেটমেন্টে করেছো, এরকম বিজনেস ইনকাম দেখাতে হবে তোমার। হ্যাঁ, ফার্ম বিজনেস ইনকাম দেখাতে হবে। এরপর তোমার টোটাল ট্যাক্সেবল ইনকাম বার করতে হবে, মানে বিজনেস ছাড়া তোমার অন্য যে সমস্ত হেড গুলো আছে সেই হেডের ইনকাম গুলো। তাহলে তুমি বিজনেস ইনকাম বের করার সময় মনে করো তোমার অন্যান্য ওই ব্যবসার আরো কিছু, যেমন ইনভেস্টমেন্ট আছে অন্য ব্যবসাতে বা অন্য কোম্পানিতে, এই ব্যবসার নামে একটা বাড়ি আছে, তার বাড়ি থেকে ইনকাম পাচ্ছে, ব্যবসার নামে সিকিউরিটি আছে, সিকিউরিটি থেকে ইনকাম পাচ্ছে, কেমন? এই সমস্ত ইনকাম যদি বিজনেস ছাড়াও তার থাকে, তাহলে তোমাকে আগে বিজনেস ইনকামটাকে আলাদা করে নিতে হবে। বুঝতে পেরেছ? হ্যালো, তুমি যখন ইনকাম স্টেটমেন্টে তো আর বিজনেস ইনকাম তুমি আলাদা দেখাচ্ছ না, ওই পার্টনারশিপ ফার্ম আর বিজনেস যেটাই হোক সব সোর্স থেকে তুমি বলে ইনকাম ফ্রম অল সোর্সেস ইউ শো ইয়ার ইনকাম স্টেটমেন্ট, তাই না? অর ইউ অ্যাকুমুলেট ইউ রেকর্ড ইট ইন ইউর ইনকাম স্টেটমেন্ট। কিন্তু এখানে বলা হচ্ছে বিজনেস ইনকামটাকে আগে আলাদা করে দেখাতে হবে, কম্পিটিশন অফ বিজনেস ইনকাম অফ দ্য ফার্ম। তো সেক্ষেত্রে যদি নন বিজনেস ইনকাম থাকে, তো শেয়ার বিক্রি করে তুমি ইনকাম পেলে, বাড়ি থেকে ভাড়া দিয়ে ইনকাম পেলে পার্টনারশিপ ফার্ম, তখন ওই ইনকাম গুলোকে আলাদা করে বিজনেস ইনকাম আগে করতে হবে, কেমন? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মানে এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরে অ্যালাউবল নন অ্যালাউবল অ্যাডজাস্ট করার পর তোমাকে নন বিজনেস ইনকাম গুলোকে সেপারেট করতে হবে, করার পর এটা তখন পাবে তুমি বিজনেস ইনকাম। তো এখন টোটাল ট্যাক্সেবল ইনকাম করার জন্য ওই এগুলো যদি অ্যাক্সেসেবল হয়, যেগুলো বাদ দিলে সেগুলোর উপর যদি ট্যাক্স চার্জেবল হয়, তাহলে সেগুলো আবার যোগ করে টোটাল অ্যাক্সেসেবল ইনকাম করতে হবে। বুঝতে পেরেছি? মনে করো তুমি ডিভিডেন্ড পেলে অন্য কোম্পানি থেকে, এটা আদার ইনকাম হিসেবে তুমি দেখালে ক্রেডিট সাইডে, কেমন? ইনকাম সাইডে। এবং এই তোমার বিজনেস থেকে রেভিনিউ আসলো এবং ডিভিডেন্ড থেকে ইনকাম আসলো, তারপরে বাড়ি ভাড়া থেকে ইনকাম আসলো, এগুলো সব যোগ করে ক্রেডিট টোটাল ফিগার দেখালে, এবং ওর থেকে ডিডাক্টেবল এক্সপেন্সেস বাদ, ডিডাক্টেবল এক্সপেন্ডিচার বাদ দিয়ে, টোটাল এক্সপেন্ডিচার বাদ দিয়ে তুমি প্রফিট ইনকাম পেলে, তো সেটাকে আবার অ্যারেঞ্জ করবে এখানে, যেগুলো অ্যালাউবল সেগুলো বাদ দেওয়ার প্রয়োজন নেই, যেগুলো নন অ্যালাউবল সেগুলো আলাদা করবে। যে এক্সপেন্ডিচার অ্যালাউবল দেখানো হয়নি ইনকাম স্টেটমেন্টে, সেগুলোকে যোগ করবে, দেন তুমি এক্সপেন্ডিচার গুলো বাদ দিয়ে একটা প্রফিট পাবে বিজনেসের, কেমন? এই প্রফিটের মধ্যে নন বিজনেস ইনকাম গুলো ইনক্লুডেড, তুমি সেই নন বিজনেস ইনকাম গুলো আলাদা করে দেন বিজনেস ইনকাম পাবে। সেই কথাটা এখানে স্টেপ 1 এ বলা হচ্ছে। ওই বিজনেস ইনকাম এর সাথে পরে যে নন বিজনেস ইনকাম গুলো আলাদা করলে সেগুলো যদি ট্যাক্সেবল হয়, তাহলে এগুলো আবার সেগুলোকে যোগ করে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করবে। ইভেন যেমন ধরো ডিভিডেন্ড ইনকামের কথা বলেছি, ডিভিডেন্ড ইনকাম 50,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। ওখানে তুমি যদি বছরে 50,000 টাকা ডিভিডেন্ড পাও, তাহলে ট্যাক্স দিতে হবে না, এর উপরে পেলে তোমাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আফটার অ্যাডজাস্টিং এনি rebate or concessions or exemptions, if the income is chargeable for tax, then you have to add it with business income, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তখন বিজনেস ইনকামের সাথে সেটা যোগ করে নিবে, যোগ করার পর তুমি পাবে টোটাল অ্যাসেসেবল ইনকাম। ওকে, এবার তুমি ফার্মের ট্যাক্স লায়াবিলিটি বের করবে, গ্রস ট্যাক্স লায়াবিলিটি, যেমনটা তুমি ইন্ডিভিজুয়ালি বের করেছো, 3 লাখ টাকা মিনিমাম ট্যাক্সেবল ইনকাম লিমিট ধরে, ওটাতে 0% ধরে তারপরে প্রসিড করবে। এবং এখানে তুমি ওই যে নন অ্যালাউবল এক্সপেন্স যেগুলো পাবে সেগুলো আলাদা ট্যাক্স করবে, করার পর গ্রস ট্যাক্স লায়াবিলিটি পাবে। ওকে, বুঝতে পারছো? এই পর্যন্ত ফার্মের অ্যাসেসমেন্ট শেষ। চ্যাপ্টার স্টেপ 3, কেমন? স্টেপ 4 থেকে শুরু হলো পার্টনারদের অ্যাসেসমেন্ট। তো এটা তুমি আলাদা স্টেটমেন্টে দেখাবে, যদিও এখানে একসাথে দেখে দেওয়া হয়েছে। তো পার্টনারদের অ্যাসেসমেন্টের জায়গায় তোমাকে পার্টনারশিপ ফার্ম থেকে যে প্রফিটটা পাওয়া গেছে, সেই প্রফিট বিফোর চার্জিং ট্যাক্স, গ্রস প্রফিট, খেয়াল রাখবে। ট্যাক্স চার্জ করার আগে যে প্রফিট পাওয়া গেছে, সেই প্রফিটটা
ডিস্ট্রিবিউট করবে তুমি পার্টনারদের মধ্যে অ্যাজ পার প্রফিট শেয়ারিং রেশিও। কেমন? এরপর পার্টনাররা, এটা প্রথম দেখাবে তুমি পার্টনাররা বিজনেস থেকে যা যা ইনকাম পেয়েছে আলাদাভাবে, ইনকাম, স্যালারি, ধরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, বোনাস, কমিশন, এই জাতীয় যে সমস্ত ইনকাম গুলো ওরা পেয়েছে, যেটাকে আমরা কি বললাম, নন অ্যালাবল এক্সপেন্ডিচার বললাম না? ফার্ম অ্যাসেস করার সময়, ফার্মের ইনকাম অ্যাসেস করার সময় নন অ্যালাবল এক্সপেন্ডিচার বললাম না? পার্টনাররা যে সমস্ত ইনকাম গুলো বিজনেস থেকে পাচ্ছে সেগুলো এখানে পার্টনারদের অ্যাকাউন্টে আবার যোগ করতে হবে, কারণ ওদের তো ইনকাম, তার মানে ওরা তো পার্টনারশিপের একটা পোর্শন অফ ইনকাম ওরা নিয়ে এসছে, কি বলো? আগে উইথড্র করেছে, ওরা স্যালারি নামে উইথড্র করেছে, ইন্টারেস্ট নামে উইথড্র করেছে, কমিশন নামে উইথড্র করেছে, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে ওই স্যালারি, ইন্টারেস্ট, কমিশন এগুলো ওদের ইনকাম। এরা যদি উইথড্র না করতো এই পরিমাণ ইনকাম ব্যবসা থেকে ওরা পেত না, ওদের প্রফিট আরো বেড়ে যেত, কি বলো? স্যার ওরা যে স্যালারি নিল, ইন্টারেস্ট নিল, কমিশন নিল, এগুলো ব্যবসায়ের ইনকাম সাথে এখন যুক্ত আছে না? আছে কি? ব্যবসার টোটাল ইনকামের সাথে ইনক্লুডেড কিনা এগুলো? কারণ আমরা ওখানে যোগ করে দিয়েছি নাকি? আমরা দিয়েছি কি? ওই ইনকামের সাথে আমরা যোগ করেছি কি? না স্যার। করি নাই। গুড, এই খুব চমৎকার। কিন্তু আমরা এটা আগে যোগ করতাম, হ্যাঁ, যে তোমাকে বলেছি যে আগে অ্যাসেসমেন্টটা ছিল যে তোমার বিজনেস ইনকামের সাথে এই নন অ্যালাবল এক্সপেন্ডিচার গুলো যোগ করে দেওয়া হতো, অ্যাড করতে। এখন যেহেতু যোগ করে নেই, কিন্তু এটা তো ওদের প্রাপ্য, ওরা ওরা রিসিভ করেছে, এটা 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 ইনকাম একটা পার্ট নাকি? সেটা তো ঠিক আছে। ব্যবসার আয়ের একটা অংশ ওরা তুলে নিয়েছে না? যেহেতু ইনকাম ট্যাক্স অথরিটি বলছে এগুলো অ্যালাউবল না, অ্যালাউবল না মানে তো এটা তার মানে এগুলো ইনকামের সাথে যোগ হবে। অ্যাসেসমেন্টে আমরা যোগ করি নাই, কিন্তু ওইটা তো পার্টনারদের ওরা বিজনেসের একটা পার্ট ওরা পার্টনাররা উঠে নিয়ে এসছে। তারপরে বিজনেসের কাছে যা পাওনা ওরা এই তিনটা ফর্মে ওরা নিয়ে এসছে আগে, তাহলে ওদের ইনকামের সাথে যোগ হবে, ওরা ব্যবসা থেকে নিয়ে আসছে তো, তাই না? তাহলে ওদের অ্যাসেসমেন্টের সময় এটা যোগ হবে, খেয়াল রাখো। তারপর ব্যবসার যে ইনকাম, আগের নিয়ম অনুযায়ী বলছি, যেহেতু ওইটা ইনকামের সাথে যুক্ত ছিল, তখন এই স্যালারি, ইন্টারেস্ট এবং কমিশন এগুলো যা পার্টনারদের অ্যাকাউন্টে আমরা দেখাতাম, এগুলো ওই টোটাল বিজনেস ইনকাম থেকে বাদ দিয়ে তারপর বাকি টাকাটা ডিস্ট্রিবিউট করা হতো। বুঝতে পারছো? প্রফিট শেয়ারিং রেশিওতে। এখন যেহেতু এখানে পার্টনারশিপ ফার্মের ইনকাম অ্যাসেসমেন্টের সময় যুক্ত হয়নি, তাহলে জাস্ট পার্টনারশিপ ফার্মের ইনকামটা আলাদাভাবে প্রফিট শেয়ারিং রেশিওতে বন্টন করতে হবে, আর ওরা যদি কোনো স্যালারি টাইপের ইনকাম গুলো উইথড্র করে ফার্ম থেকে, সেগুলো আলাদাভাবে দেখাতে হবে তাদের অ্যাসেসমেন্ট। এলো কথা, কেমন? হ্যাঁ, এখন যদি কেউ সেপারেটলি টাকা ড্র করেছে, বিজনেস থেকে করতে পারে, ওরা লোন হিসেবে নিতে পারে। কেমন? মনে করো বিজনেস থেকে লোন নিল বা একটা ড্রয়িং হলো একজন পার্টনারের, বুঝতে পারছো? হতে পারে না? ওগুলো নিয়েছিল তো একটা নির্দিষ্ট নামে, স্যালারি, ইন্টারেস্ট, কমিশন, এগুলো তো ওদের স্টেট ইনকাম, কিন্তু ওরা ব্যবসা থেকে একটা ধর একটা ফান্ড লোন হিসাবে নিতে পারে তো।
অ্যাডভান্স হিসেবে নিতে পারে, অথবা ড্রয়িং হলো, একটা ড্র করলো ওরা কিছু অ্যামাউন্ট, সেটা হচ্ছে লাইক লোন, এটা করতে পারে চুক্তি অনুযায়ী। কেমন? তাহলে ওই ড্রয়িংস এর উপর ব্যবসাকে তো ইন্টারেস্ট দিতে হবে, ওদের দিতে হবে না? হুম, যে ব্যক্তি ড্র করবে ওইটার উপর ইন্টারেস্ট দিতে হবে তো ব্যবসাকে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, লোন হতে পারে, লোন নামে হতে পারে, ইন্টারেস্ট অন লোনস এন্ড অ্যাডভান্সেস, অর সিম্পলি ইন্টারেস্ট অন ড্রয়িং। কি বলো? Hello? হ্যাঁ, তাহলে এই ইন্টারেস্টটা তো রেসপেক্টিভ পার্টনারের এক্সপেন্ডিচার, কিন্তু ফার্মের এটা ইনকাম না। হ্যাঁ স্যার। ইন্টারেস্ট অন ড্রয়িং ফার্মের তো ইনকাম। জি স্যার। ওকে, এখন ইনকাম যেটা তুমি ডিস্ট্রিবিউট করবে পার্টনারদেরকে, সেখানে তো ড্রয়িং ইনকামটাও থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যে পার্টনার ড্র করলো, ঠিক আছে, তার কি সেটা এক্সপেন্স নাকি? জি স্যার, এক্সপেন্স। হ্যাঁ, তাহলে ওই এটা এখানে এই একটা অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট ড্রয়িং ও লাগবে। এই যে আমরা টোটাল বিজনেসের ইনকাম ডিস্ট্রিবিউট করব পার্টনারদেরকে, আফটার অ্যাডজাস্টিং দিস ইন্টারেস্ট অন ড্রয়িংস, আমরা এটা প্রবলেম যখন সলভ করতে যাবো তখন আরো পরিষ্কার হবে, এই কথাটা মনে রাখতে হবে। কেমন? সো ফার্মের ইনকাম অ্যালোকেট করার পর ওদের টোটাল ট্যাক্সেবল ইনকাম দেখাতে হবে। ওদের যদি আরো কোনো সোর্স থাকে ইনকাম সোর্স, সেগুলো নিয়ে ইনকাম গুলো নিয়ে অ্যাজ ইউজুয়াল ইন্ডিভিজুয়ালের মতো ওদের অ্যাসেসমেন্ট হবে। ঠিক আছে? যে পার্টনারশিপ ফার্মের তোমার অ্যাসেসমেন্ট আমরা একটা নাটশেল দেখালাম বা বললাম। হ্যাঁ, তো ওই যে দেখো বিজনেস ইনকাম বের করতে হলে তোমাকে সেকশন 28, 29, 30 হ্যাঁ, এখানে ওরা একটা সংক্ষিপ্ত আকারে বলেছে কথা, যেমন it may be pointed out that section 13 incorporates some non-allowable expenses while falling and noticed as spotlight. Payment to partners or members of association by way of salary, commission, interest, এটা নন অ্যালাউড। তারপর ধরো পেমেন্ট টু এমপ্লয়িজ অর পার্সনস উইদাউট ডিডাকশন অফ ট্যাক্স এট সোর্স ওয়্যার ইট ইজ নেসেসারি। তো যদি এট সোর্স ট্যাক্স ডিডাক্ট না করে পেমেন্ট করা হয় তাহলে সেটা নন অ্যালাউড। কথাটা আগে বলা হয়নি, এমপ্লয়ীদেরকে যে এট সোর্স ট্যাক্স ডিডাক্ট না করে দেওয়া হয় তাহলে সেটা নন অ্যালাউড। কেমন? এক্সপেন্ডিচার এক্সিডিং ল প্রেসক্রাইব সিলিং, মানে ওই যে যেমন ডিপ্রিসিয়েশন যদি তোমার নির্দিষ্ট সিলিং দেওয়া থাকে যে এত পর্যন্ত এটা চার্জ দেবে, মানে 10% অফ অ্যাসেট ভ্যালু, তুমি যদি তার চেয়ে বেশি চার্জ করো তাহলে 10% পরিমাণ অ্যালাউ হবে, বাকিটা নন অ্যালাউ হিসেবে হবে। এই কথাটা এখানে উল্লেখ করেছে। কেমন? তো যদি কোনো ধরনের আইটেম থাকে যেটা যে তোমার ইনকাম স্টেটমেন্টে সেটা নেট ফিগার দেওয়া আছে, হ্যাঁ, সে কোনো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তুমি ইনকাম স্টেটমেন্ট তো নেট অ্যামাউন্ট যেটা পাবে সেটাই তো দেখাবে, বা নেট অ্যামাউন্ট যেটা দিবে সেটাই দেখাবে, তাই না? তুমি যেমন ডিভিডেন্ড পেলে নেট অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড তো ইনকাম স্টেটমেন্ট যাবে, গ্রস তো আর অ্যাকাউন্টিং পারপাস যে ইনকাম স্টেটমেন্ট করবে সেখানে তো গ্রস ডিভিডেন্ড দেখাবে না, দেখাবে?
তোমরা যে ডিভিডেন্ডটা দেখাও ইনকাম স্টেটমেন্টে ডিভিডেন্ড রিসিপ্ট, সেটা তো গ্রস অ্যামাউন্ট দেখানো হয় না, নেট অ্যামাউন্ট দেখানো হয়। তুমি যে পরিমাণ তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সেটাই দেখাচ্ছ, কেমন? হ্যালো, জি স্যার। তাহলে ট্যাক্স স্যার। পারপাস তোমাকে সেটা গ্রসিং আপ করতে হবে। তোমরা গ্রসিং আপ দেখেছো সিকিউরিটি ইনকামে, গ্রসিং আপ ফর্মুলা দেখে এসছো, এটা গ্রস করে নিতে হবে। হ্যাঁ, অ্যাট সোর্স ট্যাক্স ডিডাক্ট করার পর যা পেয়েছো তাকে বিফোর ডিডাক্টিং ট্যাক্সে পরিণত করতে হবে। সেটা করার ফর্মুলা, এটা তো সিম্পল ফর্মুলা, তোমরা জানবে। এই ফর্মুলা ইউজ করে তুমি গ্রস ইনকামে কনভার্ট করবে। আবার পরে তুমি, মানে এটা করার অর্থ হচ্ছে তুমি গ্রস ইনকামের উপর ট্যাক্স চার্জ করছো, পরবর্তী তোমার এই গ্রস ট্যাক্স লাইবিলিটি থেকে এই সোর্স ট্যাক্সটা তুমি ডিডাক্ট করতে পারবে আবার। ঠিক আছে, দেখো এটা আমরা এর আগের ক্লাস দেখে এসেছি, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে করেছি। কেমন, এটা বুঝতে পারছো তো গ্রসিং আপ বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তারপর ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো, এটা তখন 2,50,000 টাকা ছিল, 2 লাখ মিনিমাম ট্যাক্সেবল লিমিট, এখন 3 লাখ। এখন 3 লাখ হয়ে, যে 3 লাখের পর আমরা কত ক্লাস দেখিয়েছে, 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ম্যাক্সিমাম 25%, আগে ছিল 30%। কেমন, এই দেখো বলেছে যে বিজনেসটা যদি চিটং কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে হয়, ওই যে ইন্ডিভিজুয়ালের মতোই 5,000, 4,000, 3,000 করে মিনিমাম ট্যাক্স দেবে। কিন্তু বিজনেস নেচার যদি একটু পরে যেটা দেখানো হয়েছে, বা এটা কোথায় দেখাতে পরে দেখানো হয়েছে নাকি, এই মিনিমাম ট্যাক্সেবল ইনকামের বিষয়, মিনিমাম ট্যাক্স পেমেন্টের বিষয়ে, সিগারেট টাইপের যদি হয়, স্মোকিং রিলেটেড কোনো বিজনেস হয়, তাহলে দেখবেন 1% দিতে হবে। মোবাইল অপারেটিং কোম্পানি যদি হয় কত পয়েন্ট, মোবাইল অপারেটিং কোম্পানি হলে তার মিনিমাম ট্যাক্স কত দিতে হবে, 2%। ঠিক আছে, সো সে একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এনজয় করবে, যেমনটা ইন্ডিভিজুয়াল এনজয় করে। কিরকম, $25% of total income, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, অর ম্যাক্সিমাম টাকা 1,50 লাখ। এই 3 প্রকারের আইটেম থেকে যেটা সবচেয়ে ছোট সে পর্যন্ত নাকি, হুইচ ওভার ইজ দ্য লোয়েস্ট, এটাকে কনসিডার করা হবে কি ট্যাক্স ক্রেডিট ইনকাম, নাকি ইনকাম অ্যাভেলেবল ফর চার্জিং অ্যালাউন্স, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তোমার কি কি বললাম মনে আছে এটা? তুমি কিভাবে ইনকাম ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পেতে পারো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে? either 25% of total income, হ্যাঁ, or